তুমি আমার বউ শুধু কাগজে কলমে। মনে রেখো, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। ভালোবাসা পাবে না আমার কাছে। আমি জানি এতিম মেয়েদের ভাগ্যে ভালোবাসা থাকে না, শুধু দায়িত্ব থাকে আর বাধ্য হয়ে মানিয়ে নেওয়া থাকে। কাল সকালে আমার মায়ের সামনে ঠিকভাবে কথা বলবে, মাথা নিচু করে থাকবে, মুখে মুখে তর্ক করবে না। জি করব না, আপনি যা বলবেন তাই করব। আমার নিজের কোনো ইচ্ছা নেই এখানে। এই বিয়েটা 1 বছরের চুক্তি। 1 বছর পর ডিভোর্স হবে। তার আগে কোনো দাবি করবে না আমার কাছে। দাবি করার মতো কিছুই নেই আমার। আমি শুধু বাবার ঋণ মুক্ত করতে চাই, আর কিছু চাই না আপনার কাছ থেকে। রাতের ঢাকা শহর নীরব। আয়ানের পেন্ট হাউসের বেডরুমে দুজন মানুষ, মাঝখানে মাইল খানিক দূরত্ব। বিয়েটা হয়েছে চুক্তিতে, ভালোবাসায় না। আয়ান কোটিপতি সিইও, নদী অনাথ আশ্রমের মেয়ে। বাবার ঋণ শোধ করতে নদী রাজি হয়েছে, আয়ান বাধ্য হয়েছে। ঘরে ফুল নেই, আলো আবছা, শুধু নীরবতার অজানা ভয়। নদী জানে না কাল সকাল কি আনবে। আয়ানও জানে না এই মেয়েটা তার সব হিসাব উল্টাবে কিনা। জানালার বাইরে শহরের আলো, ভেতরে দুটো ভাঙা মন। স্যার, ম্যাডামের খাবার গরম করব? সারাদিন কিছু খান নাই। লাগবে না, ও নিজেরটা নিজে বুঝে নেবে। আমারটা আলাদা পাঠাও। থাক, খিদে নেই, আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নিব কোনোভাবে। রহিমা চলে গেল, ঘর আবার নীরব। নদী জানালার পাশে দাঁড়িয়ে শহর দেখছে। পরনে সুতির শাড়ি, গায়ে গহনা নেই, চোখ লাল কিন্তু পানি নেই। ছোটবেলা থেকে শিখেছে কাঁদলে কিছু মেলে না। আয়ান সোফায় ল্যাপটপ খুলে চুক্তিপত্র দেখছে। প্রতি লাইনে নদীর করণীয় লেখা। পাবলিকালি স্ত্রী, প্রাইভেটালি কিছু না। 1 বছরের মেয়াদ। নদী পেছনে তাকায় না, তাকালে চোখের পানি ধরে রাখতে পারবে না। সে নিজেকে বোঝায় এটা চাকরি, বেতন হলো বাবার ঋণ মুক্তি। আয়ান মাঝে মাঝে আর চোখে দেখে মেয়েটা এত চুপচাপ কেন। প্রতিবাদ নেই, কান্না নেই, এই নীরবতায় তাকে বেশি পোড়ায়। কাল নাস্তার টেবিলে সময় মতো আসবে, দেরি সহ্য করি না আমি। মা, ও নতুন, একটু সময় দাও মানিয়ে নিতে। আমি সময় মতো চলে আসবো আন্টি, আপনাকে অপেক্ষা করাবো না কখনো। সকালের আলো জানালা দিয়ে ঢোকে, রাতের নীরবতা কাটে, দূরত্ব কাটে না। আয়ান অফিসের জন্য তৈরি হচ্ছে, নদী রান্নাঘরে রহিমার সাথে কাজ শেখে। কেউ কারোর সাথে কথা বলে না, অথচ আর চোখে দেখে নাই। ভালোবাসা নেই, আছে শুধু চুক্তি। আর আছে দুটো মানুষ যারা জোড়া লাগার ভয় পায়। এই দেখাদেখির মাঝেই গল্পের শুরু। তুমি রান্নাঘরে কি করছো? চাকরানির কাজ তোমার না। আমার স্ত্রী হয়ে থাকো, কাজ করতে হবে না। বসে থাকি না আমি, হাত পা গুটিয়ে খাওয়া আমার অভ্যেস নেই। কাজ করলে নিজেকে মানুষ মনে হয়। মানুষ প্রমাণ করতে হবে না তোমাকে। তুমি আমার নামের বউ, এটাই তোমার পরিচয়। বাইরের লোকের সামনে মান সম্মান রেখো। সম্মান রাখার চেষ্টা করছি, কিন্তু আপনি যদি একটু সম্মান দেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে আমার জন্য। সম্মান চাও? চুক্তির কাগজে কোথাও সম্মানের কথা লেখা নেই, শুধু দায়িত্ব লেখা আছে, আর তুমি সেটাই করো। দায়িত্ব পালন করছি, কিন্তু মন চায় কেউ একবার বলুক, নদী তুমি আছো তাই ঘরটা ঘর লাগে। সকালের নাস্তার টেবিলে পরিবেশ থমথমে। আয়নের মা শর্মিন চৌধুরী চায়ের কাপে চামচ নাড়ছেন, চোখে কঠোরতা। নদী মাথা নিচু করে বসে আছে। আয়ান পেপার পড়ছে, কিন্তু মন নেই। রহিমা ট্রে হাতে দাঁড়িয়ে। বাড়ির বাতাসে অদৃশ্যমান অভিমানের দেওয়াল। নদী বুঝে গেছে এই বাড়িতে ভালোবাসা নেই, আছে শুধু নিয়ম। আয়ানও বুঝে গেছে মেয়েটা নিজেকে গুটিয়ে নিচ্ছে প্রতিদিন একটু একটু করে। চুক্তির 1 বছর লম্বা মনে হচ্ছে দুজনের কাছে। নদী, চা ঢালো, চিনি 2 চামচ, কম বেশি হলে চলবে না। জি আন্টি, দিচ্ছি। আপনি একটু চেখে দেখবেন ঠিক আছে কিনা। আন্টি ডেকো না, শাশুড়ি বলো। বউ হয়েছে, শাশুড়ি চেন না? মা, ও নতুন তো, আস্তে আস্তে শিখে যাবে সব। সরি, আমি শাশুড়ি বলেই ডাকবো এখন থেকে, ভুল হবে না আর। নদীর গলায় কাঁপুনি। শারমিনের কড়া চোখের সামনে মেয়েটা নিজেকে ছোট করে ফেলছে বারবার। আয়ান পেপার থেকে চোখ তুলে একবার দেখে আবার নামিয়ে নেয়। সে চায় না মায়ের সামনে নদীর পক্ষ নিতে, তাহলে মা রেগে যাবে। কিন্তু নদীর মাথা নিচু করা সহ্য হয় না। রহিমা আড়ালে দাঁড়িয়ে সব দেখে। সে বোঝে এই মেয়েটার কেউ নেই, তাই নিজেই সাহস দেয় একটু ইশারায়। নাস্তা শেষে শারমিন নদীকে রান্নাঘরের দায়িত্ব দেয়। চুপচাপ নদী মেনে নেয়। আয়ান অফিসে চলে যায়, পেছনে ফিরে তাকায় না। ম্যাডাম, আপনি কাঁদবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্যারও একদিন বুঝবে। কাঁদি না আমি, চোখের পানি দিয়ে কিছু হয় না রহিমা আপা, শুধু কাজ করে যাই। এ মেয়ে, ফোনে কথা বলো না কাজের ফাঁকে। আমার বাড়ির নিয়ম কঠোর।
জি বলবো না, আমি কাজেই মন দেব, অন্য কিছুতে না। দুপুর গড়িয়ে বিকেল হয়। নদী রান্নাঘরে কাজ করে, শারমিন পাশের ঘর থেকে নজর রাখে। আয়ান অফিসের মিটিংয়ে ব্যস্ত, কিন্তু মন পড়ে থাকে বাড়িতে। সে ভাবে মেয়েটা সারাদিন কি করছে, কেউ কি ধমক দিচ্ছে। পরক্ষণেই নিজেকে সামলায়, তার কিছু যায় আসে না, এটা চুক্তি, আবেগ না। সন্ধ্যায় আয়ান ফিরলে নদী দরজা খুলে দেয়। দুজনের চোখাচোখি হয় 1 সেকেন্ডের জন্য, কেউ কথা বলে না। নদী সরে দাঁড়ায়, আয়ান রুমে চলে যায়। মান অভিমানের পালা চলতেই থাকে নীরবে। আজ মা কিছু বলেছে তোমাকে? মুখ দেখে মনে হচ্ছে কেঁদেছো। না কাঁদিনি, ধুলা গেছে চোখে। আপনি অফিসে কাজ করুন, আমাকে নিয়ে ভাববেন না। ভাবি না, জিজ্ঞেস করলাম সৌজন্যতা থেকে। তুমি বেশি ভেবে নিও না আবার। আমি ভাবি না, ভাবার অধিকারও নেই আমার। চুক্তিতে লেখা আছে শুধু থাকতে হবে, বুঝতে হবে না। রাতের খাবার টেবিলেও নীরবতা। শারমিন নদী রান্নার খুঁত ধরে, নদী মাথা নিচু করে শোনে। আয়ান মাঝে মাঝে থামাতে চায়, কিন্তু থামে না। সে জানে থামালে ঝামেলা বাড়বে। খাওয়া শেষে নদী সব গুছিয়ে নিজের রুমে চলে যায়। আয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায় না, শুধু আকাশ দেখে। মেয়েটার চোখের পানি সে দেখেনি, কিন্তু বুকের ভেতর টের পায়। এই টের পাওয়াটাই তার রাগের কারণ। কেন তার খারাপ লাগছে? সে তো নিজেই ঘৃণা করতে চেয়েছিল, এখন ঘৃণা হচ্ছে না কেন? আয়ান, বউকে একটু শাসন করো, মাথায় তুললে মাথায় চড়ে বসবে। মা ও চুপচাপ থাকে, শাসন করার কিছু নেই। আপনি একটু নরম হন ওর সাথে। আমি ঠিক আছি শাশুড়ি মা, আপনার কোনো কষ্ট হবে না আমার জন্য, কথা দিচ্ছি। রাত গভীর হয়, আবার সেই বিশাল বিছানা, আবার সেই দূরত্ব। নদী মেঝেতে বসে ডায়েরি লেখে, আয়ান সোফায় শুয়ে সিলিং গনে। কেউ ঘুমায় না, মান অভিমান জমতে থাকে পাহাড়ের মতো। নদী ভাবে এই মানুষটা কেন এত কঠিন, আয়ান ভাবে এই মেয়েটা কেন এত সহ্য করে। উত্তর নেই, শুধু আছে নীরবতার লড়াই, একজনের সাথে আরেকজনের, নিজের সাথে নিজের। চুক্তির দিন গুনছে দুজনেই, অথচ মনের দিন গুনছে না কেউ। ম্যাডাম, স্যারের জ্বর এসেছে, ওষুধ খাবে না, আপনি একটু বলেন। আমি বললে শুনবে? সে তো আমার কথা শোনে না কখনো। তোমার বলা লাগবে না, আমি নিজেরটা বুঝি। ডাক্তার ডাকো রহিমা। ডাক্তার ডাকলে রাগ করবেন। একটা প্যারাসিটামল খেয়ে নিন প্লিজ, আমি পানি নিয়ে আসছি। আয়ানের জ্বর। নদী সারা রাত পাশে বসে কপালে জলপট্টি দেয়। আয়ান ঘুমের ঘরে নদীর হাত চেপে ধরে। সকালে মনে থাকে না, নদী হাত ছাড়িয়ে নেয় চুপচাপ। শারমিন দেখে, কিন্তু কিছু বলে না। মান অভিমানের মাঝে এক ফোঁটা মায়া ঝরে পড়ে। আয়ান সুস্থ হয়ে উঠলে আবার কঠিন হয়ে যায়, নদীও আবার চুপ হয়ে যায়। দুজনের মাঝে দেওয়ালটা ভাঙে না, শুধু ফাটল ধরে মাঝে মাঝে। পরের দিন। আজ অফিসের পার্টিতে তোমাকে যেতে হবে। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না। আমি পার্টি বুঝি না, ভুল কিছু করলে আপনার সম্মান নষ্ট হবে, না গেলেই ভালো হয়। মান সম্মান নষ্ট হবে না, তুমি আমার স্ত্রী, সবাইকে দেখাতে হবে। সাজগোজ করে রেডি থাকবে ঠিক 7টায়। জি রেডি থাকবো, আপনি যা বলবেন তাই করব। আমার নিজের কোনো মত নেই এখানে। মত থাকার দরকার নেই, শুধু আমার নামটা ডুবিও না সবার সামনে, তাহলেই হবে। ডুবাবো না, এতে মেয়েরা অপমান সহ্য করতে জানে, মান সম্মান রাখতেও জানে। সন্ধ্যার ঢাকা শহর ঝলমল করছে। আয়ানের অফিসের বার্ষিক পার্টি পাঁচতারা হোটেলে। কোটিপতি, বিজনেসম্যান, সাংবাদিক সবাই উপস্থিত। নদী হালকা নীল শাড়ি পরে এসেছে, গয়না নেই, মেকআপ হালকা, তার চোখে ভয় আর অস্বস্তি। আয়ান কালো শুটে হ্যান্ডসাম পাশে, নদীকে মানায় না যেন। সবাই আর চোখে দেখছে, সিজ দিচ্ছে ফিসফিস করে। নদী মাথা নিচু করে আয়ানের পেছনে হাঁটে। এখানে সে একদম বেমানান, চুক্তির বউ, ভালোবাসার নাম। ওয়াও আয়ান, বউ তো একদম গ্রামের মেয়ে, কোথায় থেকে ধরে আনলি? মুখ সামলে কথা বল রাহুল, ও আমার স্ত্রী, সম্মান দিয়ে কথা বলবে। সরি, আমি আসলে এইসব পরিবেশে অভ্যস্ত না। আপনারা কথা বলুন, আমি একটু সাইডে দাঁড়াই। রাহুলের কথায় চারপাশের মানুষ হাসে। নদীর কান লাল হয়ে যায়, অপমান গায়ে মাখে না সে। ছোটবেলা থেকে মাখতে মাখতে গা পুরু হয়ে গেছে। আয়ান রাহুলকে চোখ রাঙায়, কিন্তু নদীর দিকে তাকায় না। নদী এক কোণে গিয়ে দাঁড়ায়, হাতে জুসের গ্লাস। সে কারোর সাথে কথা বলছে না, কেউ তার সাথে কথা বলছে না। শুধু কিউরিওসিটি নিয়ে দেখছে সবাই। এতিম মেয়ে, কোটিপতির বউ, বিষয়টা গসিপের খোরাক। নদী চোখের পানি আটকায়, এখানে কাঁদলে আয়ান আরো রেগে যাবে। আয়ান, তোর বউকে একটু কথা বলা শেখা, মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন? মা, ও নতুন, সময় লাগবে মানিয়ে নিতে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি শিখে নেব শাশুড়ি মা,
আপনাদের লজ্জা দেব না কখনো, কথা দিলাম। পার্টির মাঝে আয়নের এক্স গার্লফ্রেন্ড মেঘলা আসে। শহরের নামকরা মডেল, চোখে অহংকার, গায়ে দামি গাউন। সে এসেই নদীকে আপাদমস্তক দেখে, ঠোঁটে বাঁকা হাসি। আয়ন অস্বস্তিতে পড়ে যায়। মেঘলা নদীর কাছে গিয়ে দাঁড়ায়। নদী মাথা নিচু করে। চারপাশে মানুষ জড়ো হয়। সবাই অপেক্ষা করে এখন কি হয় দেখার জন্য। নদী জানে না কি বলবে কি করবে, শুধু জানে মাথা নিচু রাখতে হবে, আয়নের মান বাঁচাতে হবে। তুমি আয়ানের বউ? সরি, চিনতে পারিনি, ভেবেছিলাম কাজের মেয়ে হবে। আমি কাজের মেয়ে না, আয়নের স্ত্রী। নাম আমার নদী। পরিচয় দিতে লজ্জা নেই আমার। ওহ, স্ত্রী। কাগজের স্ত্রী তো অনেকেই হয়, মনের স্ত্রী হতে পারে কজন? মেঘলা, স্টপ। ও আমার ওয়াইফ, তুমি লিমিট ক্রস করছো। ক্রস করুক, সত্যি কথাই তো বলেছে। আমি কাগজের বউ, মনের না, এটা সবাই জানে। নদীর সোজা জবাবে মেঘলা থতমত খায়। চারপাশের মানুষ চুপ হয়ে যায়। আয়ান অবাক হয়ে নদীর দিকে তাকায়। মেয়েটা এতক্ষণ চুপ ছিল, এখন নিজেই জবাব দিল। মাথা নিচু, গলা স্থির, কোনো রাগ নেই, শুধু সত্যি। এই সত্যই সবার মুখ বন্ধ করে দেয়। শারমিন পাশ দিয়ে থেকে যায়, কিছু বলে না। রাহুল আর কথা বাড়ায় না। পার্টির আবহাওয়া ভারী হয়ে যায়। আয়ান নদীর হাত ধরে একপাশে নিয়ে যায়। নদী হাত ছাড়িয়ে নেয় আস্তে করে। স্পর্শ সহ্য হয় না তার। তুমি ওভাবে কথা বললে কেন? চুপ থাকতে পারলে না? ঝামেলা করো সব সময়। ঝামেলা আমি করিনি, ঝামেলা ওরা করেছে। আমি শুধু সত্যি বলেছি, মিথ্যা বলিনি। সত্যি বলারও সময় আছে। সব জায়গায় সত্যি বলতে নেই, একটু বুদ্ধি খাটাও। বুদ্ধি আমার কম, এদিন মানুষের বুদ্ধি কমই থাকে। আপনি শিখিয়ে দিবেন, আমি শিখে নেব। আয়ান আর কিছু বলে না, রাগ হয়, কিন্তু রাগটা কার ওপর বুঝতে পারে না। নদীর ওপর নাকি নিজের ওপর। পার্টি শেষে গাড়িতে ফেরার পথে দুজনেই চুপ। শহরের আলো গাড়ির কাছে পড়ে সরে যায়। নদী জানালার দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আয়ান স্টিয়ারিং শক্ত করে ধরে। মান অভিমান আবার জমে। নদী ভাবে সে কি ভুল করেছে। আয়ান ভাবে মেয়েটা কেন এত সহজে নিজেকে ছোট করে। উত্তর মেলে না, শুধু নীরবতা মেলে, যা প্রতিদিন একটু একটু করে বাড়ে। ম্যাডাম, সবাই কি বলাবলি করছিল পার্টিতে? স্যার রেগেছিলেন গাড়িতে? কিছু না রহিমা আপা, বড় লোকেদের পার্টি, গরিবদের নিয়ে কথা হয়, আমি অভ্যস্ত। নদী, কাল থেকে তুমি আমার সাথে শপিং এ যাবে। ড্রেস সেন্স ঠিক করতে হবে। জি যাব, আপনি যেমন বলবেন তেমনই করব। আমার পছন্দ অপছন্দ নেই। রাতের বেডরুমে আবার সেই দূরত্ব। আয়ান সোফায়, নদী মেঝেতে। কেউ ঘুমায় না। নদী ডায়েরিতে লেখে, আজ সবাই আমাকে ছোট করেছে, আমি ছোটই, বড় হওয়ার স্বপ্ন দেখি না আর। আয়ান লেখাটা আড়াল থেকে দেখে ফেলে। বুকের ভেতর মোচড় দেয়। সে উঠে গিয়ে লাইট নিভিয়ে দেয়। নদী চোখ বন্ধ করে। চোখের পানি বালিশ ভেজায় না, কারণ সে কাঁদে না, শুধু নিঃশ্বাস ভারী হয়। আয়ানও ঘুমায় না। দুজনের মাঝে মান অভিমানের দেওয়াল আরো উঁচু হয়। ভাঙার কোনো চাবি নেই কারো কাছে। তুমি কাঁদছো, শব্দ শুনতে পাচ্ছি। নাটক বন্ধ করো। নাটক না, নিঃশ্বাসের শব্দ, কান্নার শব্দ আলাদা। আপনি চিনবেন না। চিনতে চাই না, ঘুমাও। কাল সকালে শপিংয়ে যাবে মায়ের সাথে, কথা বলবে কম। জি, কম বলবো, একদম চুপ করে থাকবো, তাহলে কারো সমস্যা হবে না। সকাল হয়। নদী শারমিনের সাথে শপিং মলে যায়। দামি দোকানে ঢুকে নদী অস্বস্তিতে পড়ে। দাম দেখে হাত কাঁপে। শারমিন একের পর এক ড্রেস পছন্দ করে। নদী শুধু মাথা নাড়ে। তার নিজের পছন্দ নেই, থাকার কথাও না। দোকানের সেলসম্যান আর চোখে দেখে, বোঝে মেয়েটা নতুন বউ, কিন্তু বড় লোক না। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অপমান সয়ে যায়। আয়ন অফিস থেকে ফোন দেয়, মা রিসিভ করে। নদী একবারও ফোন চায় না, তার ফোন নেই, চুক্তিতে লেখা নেই ফোন লাগবে। এই শাড়িটা পরো, দাম 10 লাখ। আয়নের বউকে সস্তা কিছু পরানো যাবে না। জি করব, আপনি যা দেবেন তাই পরবো। আমার শরীর, আপনার ইচ্ছা। মা, ওকে জোর করো না, ওর যা ভালো লাগে তাই নে। আমার ভালো লাগা নেই স্যার, আপনি আর শাশুড়ি মা যা বলবেন তাই ফাইনাল। শপিং শেষে বাড়ি ফেরে তারা। নদীর হাতে দামি শাড়ির ব্যাগ, মনে ভারী অপমান। আয়ান গাড়ির ড্রাইভিং সিটে চুপ। নদী পেছনের সিটে জানালা দিয়ে বাইরে তাকায়। মান অভিমান এখন শুধু দুজনের মাঝে না, তিনজনের মাঝে। শারমিন, আয়ান, নদী, একটা ত্রিভুজ যেখানে ভালোবাসা নেই, আছে শুধু দায়িত্ব আর বাধ্যবাধকতা। রাতে খাবার টেবিলে আবার নীরবতা। নদী খায় কম, আয়ান তাকায় বেশি। শারমিন নিয়ম শেখায়, কেউ কারো মন বোঝে না, শুধু চুক্তির দিন গোনে। আয়ান, সরি কালকের জন্য। বউটাকে জাজ করছি,
মেয়েটার চোখে মায়া আছে। জাজ করার দরকার নেই, ও আমার ব্যাপার, তুই তোরটা সামলা। সরি স্যার, আমি কারো কাছে ক্ষমা চাই না। ভুল করলে নিজেই শুধরে নেব। রাত বাড়ে। আয়ান বারান্দায় দাঁড়ায়, নদী ঘরের কোণে বসে। দুজনের মাঝে নীরব যুদ্ধ চলছে। কে আগে কথা বলবে, কে আগে নরম হবে। কেউ হার মানতে চায় না। আয়ান ভাবে মেয়েটা সত্যি আলাদা, নদী ভাবে মানুষটা পাথর না, হয়তো বরফ। বরফ গলানো যায় যদি রোদ থাকে, কিন্তু রোদ কোথায়? আকাশ মেঘলা। চুক্তির 1 বছর অনেক লম্বা। তুমি জ্বর নিয়ে রান্নাঘরে কি করছো? অসুস্থ শরীর নিয়ে কাজ করতে কে বলেছে তোমাকে? কাজ না করলে সময় কাটে না। জ্বর গায়ে সয়ে গেছে আমার। ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি। সয়ে গেছে মানে? মানুষ হয়ে জন্মেছো, রোবট না। বিছানায় যাও। আমি রহিমাকে বলছি খাবার দিতে। লাগবে না, আমি ঠিক আছি। আপনার কষ্ট করতে হবে না আমার জন্য। চুক্তিতে সেবার কথা লেখা নেই। চুক্তি আমি লিখেছি, তাই আমি বাতিল করব। এখনই রুমে যাও, কথা না বাড়িয়ে। যাচ্ছি। ধমক দিলে সব কথা শুনি আমি। ছোটবেলা থেকে ধমকেই মানুষ হয়েছি। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে নদীর গা জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও সে রান্নাঘরে গেছে চা বানাতে। আয়ান অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নদীর কাপা হাত দেখে থেমে যায়। মেয়েটার ঠোঁট ফ্যাকাশে, চোখে পানি নেই। অভিমান আর জ্বর মিশে তার চেহারা আরো নিষ্প্রভ হয়ে গেছে। আয়ান রাগ করে, কিন্তু রাগটা নদীর ওপর না, নিজের ওপর। সে কেন এত পাষাণ হয়ে আছে? রহিমা দৌড়ে আসে। শারমিন দূর থেকে দেখে, কেউ কিছু বলে না। নীরবতা আজ একটু ভারী। নদী নিজের অসুস্থতা লুকাতে চায়, কিন্তু শরীর সায় দেয় না। মেয়েটার গা তো আগুন, ডাক্তার ডাকো আয়ান, এভাবে ফেলে রাখা যায় না। ডাকছি মা। রহিমা, ওর ব্যাগ থেকে ওষুধ বের করো। আমি অফিস ক্যান্সেল করছি আজ। ক্যান্সেল করবেন না, আমার জন্য আপনার লস হবে। আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। লস আমার হবে না, তুমি চুপ করো। বেশি কথা বললে জ্বর আরো বাড়বে। ডাক্তার আসে, নদীকে চেক করে ওষুধ দেয়, রেস্ট নিতে বলে। আয়ান পাশে সোফায় বসে থাকে। অফিসের ফাইল সামনে খোলা, কিন্তু চোখ যায় বারবার নদীর দিকে। মেয়েটা ঘুমের ঘোরে বিড়বিড় করে, আপা রুটি দাও, ঠান্ডা লাগছে। আয়ান শুনে চুপ হয়ে যায়। এতিম মেয়েদের কষ্ট সে বোঝে না, বুঝতে চায়ও না, কিন্তু আজ বুকের ভেতর কেমন লাগছে। রহিমা কপালে জলপট্টি দেয়। আয়ান একবার হাত বাড়ায়, পরক্ষণে গুটিয়ে নেয়। সে নিজের সাথে লড়াই করে। মায়া দেখানো যাবে না, চুক্তি ভেঙে যাবে। স্যার, ম্যাডাম সারা রাত ঘুমায় নাই, আপনার জন্যই তো। আপনি রাগ করে কথা বলেন তাই। আমি রাগ করি না, নিয়ম মানতে বলি। তুমি ওষুধ খাওয়াও, আমি পাশের রুমে যাচ্ছি। যাবেন না, একা থাকতে ভয় লাগে। ছোটবেলা থেকে একা, তবু আজ ভয় লাগছে খুব। ভয় পেও না, আমি আছি পাশের রুমে। ডাক দিলেই আসবো। এখন ঘুমাও চুপচাপ। আয়ান পাশের রুমে যায় না, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। নদী ঘুমিয়ে পড়ে। জ্বরের ঘরে সে আয়ানের নাম ধরে না, মায়ের নাম ধরে। আয়ান শুনে চোখ বন্ধ করে। মায়ের মৃত্যুর পর সে আর কারো মায়া ধরে রাখেনি। ভেবেছিল শক্ত থাকলেই বাঁচা যায়, কিন্তু এই মেয়েটা তার সব হিসাব এলোমেলো করে দিচ্ছে। সন্ধ্যায় জ্বর একটু কমে। নদী চোখ মেলে তাকায়, সামনে আয়ানকে দেখে চমকে ওঠে। ভাবে সে স্বপ্ন দেখছে। আয়ান চোখ সরিয়ে নেয়। রোমান্টিক কিছু বলে না, শুধু 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খাও, ডাক্তার বলেছে অল্প অল্প করে খেতে। তর্ক করবে না এখন। আপনি পাশে বসে আছেন কেন? অফিস নেই আজ, আমার জন্য সময় নষ্ট করবেন না। নষ্ট হচ্ছে না, বাসায় বসে কাজ করছি। তুমি চুপ করে পানি খাও, তারপর ঘুমাও। আপনি পাশে থাকলে ঘুম আসে না, বুক ধরফর করে। এটা কি জ্বরের কারণে হচ্ছে? জানি না, আমারও বুক ধরফর করে যখন তুমি কাঁদো। এটা জ্বরের কারণ না, অন্য কিছু। কথাটা বলে আয়ান নিজেই চমকে যায়। সে রোমান্টিক কথা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। নদীও চুপ হয়ে যায়। দুজনের মাঝে একটা অদ্ভুত নীরবতা নামে। মান অভিমানের মাঝে হঠাৎ এক টুকরো কোমলতা। আয়ান উঠে জানালা খুলে দেয়। বাইরে বৃষ্টি থেমেছে, ভেজা গন্ধ আসছে। নদী পানির গ্লাস হাতে নিয়ে বসে থাকে, পানি খায় না। আয়ানের দিকে তাকায়। মানুষটা কঠিন খোলসের আড়ালে কোথাও নরম। নদী সেটা টের পায়, আয়ানও টের পায়। নদী তাকে বুঝে ফেলেছে। আয়ান, তুই ওর পাশে বসে আছিস? তোর অফিসের কি হবে? ব্যবসা লাটে উঠবে। মা, একদিন অফিস না গেলে ব্যবসা লাটে উঠবে না। মানুষ লাটে উঠলে উঠবে। শাশুড়ি মা ঠিক বলেছে। আপনি যান অফিসে, আমি রহিমা আপার কাছে থাকবো, কষ্ট হবে না। কষ্ট আমার হবে, তুমি চুপ করো। ডাক্তার আসার আগ পর্যন্ত আমি কোথাও যাব না।
রাত নামে, নদীর জ্বর কমে আসে কিন্তু শরীর দুর্বল। আয়ান নিজে হাতে স্যুপ নিয়ে আসে। নদী খেতে চায় না, আয়ান জোর করে খাওয়ায়। চামচ মুখের কাছে ধরে, নদী চোখের পানি আটকায়। এই প্রথম কেউ তাকে এভাবে যত্ন করছে। আশ্রমে আপার পর কেউ না। আয়ান চোখে চোখ রাখে না, লজ্জা পায়। সে ভাবে সে কি দুর্বল হয়ে যাচ্ছে? চুক্তি কি টিকবে? নদী ভাবে এই মানুষটা কি সত্যিই পাথর নাকি বরফ যা আস্তে আস্তে গলছে। দুজনেই উত্তর খোঁজে না, শুধু মুহূর্তটা বাঁচে। স্যার, আপনি ম্যাডামকে এত কেয়ার করছেন, মা দেখলে খুশি হবে। কেয়ার না, দায়িত্ব। চুক্তিতে লেখা আছে অসুস্থ হলে চিকিৎসা দিতে হবে, তাই দিচ্ছি। দায়িত্বের মাঝেও মায়া থাকে স্যার। আপনি অস্বীকার করলেও আমি বুঝি। ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ লাগবে না, তাড়াতাড়ি সুস্থ হও, তারপর আবার ঝগড়া করব তোমার সাথে। নদী হালকা হাসে, জ্বরের মাঝে হাসিটা ম্লান কিন্তু আয়ানের বুকে লাগে। সে জানালার বাইরে তাকায়, আকাশে চাঁদ উঠেছে, ভেজা শহর চুপচাপ। আয়ান নদীর পাশে বসে থাকে, ঘুমায় না। নদী ঘুমায় মাঝে মাঝে, আয়ানের দিকে ফিরে শোয়। আয়ান চোখ বন্ধ করে, মনের ভেতর যুদ্ধ চলে। একদিকে চুক্তি, অন্যদিকে মায়া। মায়া জিততে শুরু করে। সে নিজেকে সামলায়, উঠে গিয়ে কম্বলটা নদীর গায়ে টেনে দেয়। স্পর্শ করে না, শুধু কম্বল ঠিক করে দেয়। ঘুমাও, আমি আছি, কেউ কিছু বলবে না তোমাকে। আমি থাকতে তোমার কষ্ট হবে না। আপনি থাকলে কষ্ট হয় না স্যার, ভয়ও লাগে না। এই প্রথম কেউ বলল আমি আছি। আমি থাকবো, 1 বছরের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত থাকবো। তারপর দেখা যাবে। তারপর কি হবে কেউ জানে না। নদী ঘুমিয়ে পড়ে শান্তিতে। আয়ান সারা রাত জেগে পাহারা দেয়। সকালে শারমিন এসে দেখে আয়ান সোফায় বসে ঘুমোচ্ছে। নদীর কপালে হাত দিয়ে জ্বর চেক করছে ঘুমের ঘরে। শারমিন কিছু বলে না, চুপচাপ চলে যায়। রাহুল ফোন দেয়, আয়ান রিসিভ করে না। তার পৃথিবী এখন এই রুম। নদীর নিঃশ্বাস, নদীর জ্বর, নদীর ঘুম। রোমান্টিক সিন নেই, শুধু আছে কেয়ার। আছে একটা মানুষের আরেকটা মানুষের পাশে থাকা। মান অভিমান আছে, কিন্তু মায়ার চাদর দিয়ে ঢাকা। স্যার, আপনি সারা রাত ঘুমাননি, চোখ লাল হয়ে আছে। এবার আপনি রেস্ট নিন। আমি ঠিক আছি, তুমি সুস্থ হও আগে, তারপর আমাকে নিয়ে ভাবো। এখন চুপ করে সও। আপনি পাশে বসলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনার উপস্থিতি ওষুধের চেয়ে বেশি কাজ করে। বেশি কথা বলো না, ডাক্তার নিষেধ করেছে। আমি পাশেই আছি, কোথাও যাচ্ছি না। দুপুরে জ্বর পুরো ছেড়ে যায়। নদী উঠে বসে, আয়ন ফাইল নিয়ে বসে, কিছু কাজ করে না। মাঝে মাঝে নদীকে দেখে। নদী লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। এই লজ্জা, এই কেয়ার, এই নীরব উপস্থিতি, এই রোমান্টিকতা। কোনো স্পর্শ নেই, কোনো প্রতিশ্রুতি নেই। আছে শুধু দুটো মানুষ যারা ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকছে। মান অভিমান এখনো আছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে আলো ঢুকছে। চুক্তির 1 বছর তখনও বাকি, কিন্তু মনের চুক্তি বদলাতে শুরু করেছে। ডাক্তার বলেছে বাইরের বাতাস লাগাতে। আজ বিকেলে লেকের পাড়ে যাবে, বেশি হাঁটবে না, শুধু বসবে। লেকের পারে আমি যাইনি কখনো, ভয় লাগছে। মানুষ কি বলবে? কোটিপতির বউ রাস্তায়। কেউ কিছু বলবে না, আমি আছি সাথে। চুপচাপ বসে থাকবে, কথা কম বলবে, এটুকুই নিয়ম। নিয়ম মানতে রাজি, কিন্তু আপনার সাথে গেলে লোকে ভুল বুঝবে, ভাববে সম্পর্ক হয়ে গেছে। ভুল বুঝুক, চুক্তির 1 বছর এখনো বাকি। পাবলিকলি তুমি আমার স্ত্রী, এটা সবাইকে দেখাতে হবে। দেখাবো, তবে মনে রাখবেন এটা শুধু দেখানো। মনের কোনো চুক্তি হয়নি আমাদের মাঝে। বিকেলে ঢাকা শহর হালকা মেঘলা। আয়া নদীকে নিয়ে গুলশান লেকে আসে। চারপাশে গাছ, পানিতে ঢেউ, বাতাসে ভেজা মাটির গন্ধ। নদী প্রথমবার এত খোলা আকাশ দেখছে। অনাথ আশ্রমের 4 দেওয়ালের বাইরে তার দুনিয়া এত বড়। সে বেঞ্চে বসে বাজুলায়। আয়ান একটু দূরে দাঁড়িয়ে ফোন দেখে। দুজনের মাঝে দূরত্ব আছে, কিন্তু আজকের বাতাসটা নরম। মান অভিমানের মাঝে একটা ছোট্ট বিরতি। নদী চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। আয়ান আর চোখে দেখে, কিচ্ছু বলে না। আয়ান, তুই এখানে বউকে নিয়ে ডেটে এসেছিস নাকি? ভাবি, কেমন লাগছে লেক? ভালো লাগছে, আমি আগে কখনো আসিনি। এত মানুষ, এত আলো, আমার দম বন্ধ লাগছে আজ। রাহুল, তুই এখানে কি করিস? ফলো করছিস নাকি আমাদের? কাজ নেই তোর? না স্যার, উনি মজা করছেন। আমি বুঝি বড় লোকেদের মজা একটু আলাদা হয়।
রাহুল হাসতে হাসতে চলে যায়। নদী আবার চুপ হয়ে যায়। লেকের পানি দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে। আশ্রমের পুকুরে সাঁতার কাটতো না সে, শুধু পাড়ে বসে থাকতো। আজ পানির ঢেউ দেখে বুকের ভেতর কেমন করে। আয়ান পাশে এসে বসে না, দাঁড়িয়ে থাকে। সে চায় না নদী ভাবুক সে কেয়ার করছে, কিন্তু চোখ দুটো মিথ্যে বলে না। নদীর চুল বাতাসে ওড়ে। আয়ান একবার হাত বাড়ায় ঠিক করে দিতে, পরক্ষণেই নামিয়ে নেয়। আপু, আপনি একা বসে আছেন? ছবি তুলে দেব? লেকের পাড়ে সবাই ছবি তোলে। না ভাইয়া, লাগবে না, আমি একাই ঠিক আছি। আমার হাজবেন্ড ওই যে দাঁড়িয়ে আছেন। হাজবেন্ড বোঝাই যায় না, আপনি তো একদম কলেজের মেয়ের মতো লাগেন। নাম কি আপনার? ওর নাম নদী, আর ও বিবাহিত। তুমি এখান থেকে যাও, ঝামেলা করো না। স্যার, উনি কিছু খারাপ বলেননি, শুধু ছবি তুলতে চেয়েছে, আমি মানা করে দিয়েছি। সোহান নামের ছেলেটা নদীর দিকে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা। সে জানে না নদী বিবাহিত, ভাবে হয়তো বান্ধবী। নদী অস্বস্তিতে পড়ে যায়। আয়ানের চোয়াল শক্ত হয়ে যায়। সে সামনে এসে দাঁড়ায়, নদী আর সোহানের মাঝে দেওয়াল হয়ে। নদী মাথা নিচু করে। সে চায় না ঝামেলা হোক, আয়ানও চায় না, কিন্তু পুরুষের ইগো মাঝে মাঝে কথা শোনে না। লেকের পাড়ের শান্ত পরিবেশ হঠাৎ ভারী হয়ে ওঠে। মানুষজন তাকিয়ে দেখে। সরি ভাই, আমি বুঝতে পারিনি। আপু দেখে আমি ভালো লেগে গেল। বন্ধুত্ব করা যায় না? বন্ধুত্ব করার বয়স ওর নেই। ও আমার স্ত্রী, সম্মান দিয়ে কথা বলো, না হলে সিকিউরিটি ডাকবো। স্যার থাক না, ছেলেটা বুঝতে পারেনি, মাফ করে দিন, ঝামেলা করে লাভ নেই। তুমি চুপ করো, কে কাকে মাফ করবে আমি বুঝবো। তুমি আমার পাশে দাঁড়াও, ওর দিকে তাকাবে না। সোহান চলে যায় মাথা নিচু করে। নদী স্বস্তির নিঃশ্বাস ফেলে। আয়ান রেগে আছে, কিন্তু রাগটা সোহানের ওপর না, নিজের ওপর। সে কেন এত পজিটিভ ফিল করছে? চুক্তি তো লেখাই নেই, হিংসা করতে হবে। নদী বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। তার ভালো লাগছে না আর, বাড়ি ফিরতে চাই। আয়ান নদীর মুখ দেখে বোঝে মেয়েটা ভয় পেয়েছে। সে নরম হয়, হাত বাড়িয়ে দেয়। নদী ধরে না, নিজেই হাঁটতে শুরু করে। স্যার, ম্যাডাম কিনে কোথায় গেছিলেন? ফোন দিচ্ছিলাম, ধরেন নাই, টেনশন হচ্ছিল খুব। লেকের পাড়ে ডাক্তার বলেছে বাতাস খেতে। তুমি টেনশন করো না, আমি আছি সাথে। রহিমা আপা, এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে গেছে। মানুষের চোখ সহ্য হয় না আমার। নদী, শাড়ির আঁচল ঠিক করো। বাইরে গেলে মানুষ কথা বলে, আমাদের ফ্যামিলির মান সম্মান আছে। জি, ঠিক করছি শাশুড়ি মা, আর বাইরে যাব না, ঘরেই ভালো আছি আমি। বাড়ি ফিরে নদী রুমে চলে যায়। আয়ান বারান্দায় দাঁড়িয়ে থাকে। সোহানের কথাগুলো কানে বাজে। ভালো লেগে গেল। আয়ানের বুকের ভেতর জ্বলে। সে রাগের ফাইল ছুঁড়ে ফেলে। রহিমা ভয় পেয়ে যায়। নদী দরজার ওপাশ থেকে সব শোনে। সে বোঝে আয়ান রেগেছে তার জন্য, কিন্তু কেন? চুক্তির বউয়ের জন্য রাগ করার কথা না। নদী দরজা খুলে বের হয় না, শুধু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। চোখে পানি আসে না, শুধু একটা দীর্ঘশ্বাস। তুমি ওই ছেলেটার দিকে তাকালে কেন, হাসলে কেন? আমি নিষেধ করেছি না কথা বলতে? তাকাইনি স্যার, হাসিও নাই। আপনি রেগে আছেন, তাই সব দোষ আমার ঘাড়ে দিচ্ছেন। দোষ তোমার না, দোষ আমার। আমি তোমাকে বাইরে নিয়ে গেছি, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়নি, আমি একটু খোলা আকাশ দেখেছি। এতিমদের জন্য এটাও অনেক বড় পাওয়া। পাওয়া লাগবে না, ঘরেই থাকো। বাইরের দুনিয়া ভালো না, সবাই তোমার দিকে নজরে তাকায়। রাত গভীর হয়। আয়ান ঘুমায় না, নদীও ঘুমায় না। দুজনের মাঝে আজকের ঘটনা দেওয়াল হয়ে দাঁড়ায়। আয়ান ভাবে সে কি নদীকে নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। নদী ভাবে আয়ান কি তাকে নিজের মনে করছে। উত্তর নেই, শুধু নীরবতা আছে। বাইরে কুকুর ডাকে। রহিমা দরজা বন্ধ করে দেয়। শারমিন নিজের রুমে ঘুমায়। এই বাড়িতে তিনটে মানুষ, তিনটে আলাদা যুদ্ধ। ভালোবাসা নেই, আছে শুধু টানাপোড়ান। আয়ান, কালকের ছেলেটার জন্য সরি। তুই এত রিয়েক্টার করবি ভাবিনি। বউকে ভালোবেসে ফেলেছিস। ভালোবাসি না, দায়িত্ব। আমার নামের বউ। কেউ বাজে কথা বললে রাগ হবে না? স্যার, রাহুল ভাই ঠিক বলেছেন। আপনি রিয়েক্ট করেছেন কারণ আমি আপনার সম্পত্তি, অন্য কিছু না। সম্পত্তি ভাবি না, মানুষ ভাবি, তাই রাগ হয়। তুমি বুঝবে না, বোঝার দরকারও নেই। সকাল হয়। নদী জ্বর সেরে উঠেছে পুরো। আয়ান অফিসে যায়, কিন্তু মন পড়ে থাকে বাড়িতে। নদী রান্নাঘরে কাজ করে, শারমিন নজর রাখে। লেকের ঘটনা কেউ ভোলে না। আয়ান ফোনে সোহানের খোঁজ নেয়, কোনো অ্যাকশন নেয় না, শুধু নিজের রাগটা কন্ট্রোল করে। নদী বিকেলে আবার জানালা দিয়ে বাইরে তাকায়, আকাশ দেখে। তার ইচ্ছে করে আবার লেকের পাড়ে যেতে, একা, কিন্তু সাহস হয় না। আয়ান বারণ করেছে। চুক্তি মানে বারণ মানা। আয়ান,
বউকে এত আগলে রাখিস না, মানুষ সন্দেহ করবে। ছাড় একটু, নিজের মতো থাকো। মা, আগলে রাখছি না, প্রোটেক্ট করছি। বাইরের দুনিয়া ওকে বুঝবে না, কষ্ট দেবে। আমি কষ্ট সয়ে বড় হয়েছি শাশুড়ি মা। একটু কষ্টে কিছু হয় না, আমার অভ্যাস আছে। অভ্যাস থাকলেও আমি কষ্ট দিতে চাই না। তুমি ঘরেই থাকো, আমি যা আনি তাই খাও। রাতের খাবার টেবিলে আবার নীরবতা। আয়ান নদীর প্লেটে খাবার তুলে দেয়। নদী চমকে ওঠে। শারমিন দেখে, কিছু বলে না। রহিমা মুচকি হাসে। ছোট ছোট কেয়ার জমতে থাকে পাহাড়ের মতো। মান অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু মাঝে মাঝে এক ফোঁটা মায়া পড়ে। নদী বোঝে আয়ান পাথর না, আয়ান বোঝে নদী দুর্বল না। দুজনেই দুজনকে নতুন করে চিনছে। চুক্তির কাগজ পুরনো হচ্ছে, মনের কাগজে নতুন লেখা শুরু হচ্ছে। কাল আবার যাবে লেকের পারে। যদি ভয় না পাও আমি নিয়ে যাব। সকাল সকাল ফাঁকা থাকে। যাব না স্যার, মানুষের চোখ কথার তীর সহ্য হয় না। ঘরই আমার নিরাপদ জায়গা এখন। নিরাপদ না, ঘরেও কষ্ট আছে। তবু যদি চাও আমি তোমার সাথে থাকবো। হাত ধরবো না, পাশে থাকবো। পাশে থাকলেই হবে স্যার, হাত ধরার দরকার নেই। চুক্তিতে হাত ধরার কথা লেখা নেই। লেখা নেই, কিন্তু মন চাইলে ধরা যায়। মন কি চুক্তি মানে? তুমি বলো নদী। প্রশ্নটা বাতাসে ঝুলে থাকে। নদী উত্তর দেয় না, আয়ানও উত্তর চায় না। রাতের ঢাকা শহর নীরব। দুজনের মাঝে দূরত্বটা আজ একটু কম। মান অভিমান আছে, কিন্তু তার নিচে চাপা পড়া মায়া জেগে উঠেছে। পরের দিন বিকেলে মা বলেছে আজ বিকেলে নদী পার্কে যাবে। ডাক্তার বলেছে খোলা বাতাস দরকার শরীরের জন্য। পার্কে যাব না স্যার, মানুষের ভিড় আমার সহ্য হয় না। ভুল কিছু করলে আপনার মান সম্মান নষ্ট হবে। নষ্ট হবে না, আমি সাথে থাকবো। তুমি শুধু বেঞ্চে বসে থাকবে, কারোর সাথে কথা বলবে না। কথা বলবো না, তবে আপনি পাশে থাকলে লোকে ভাববে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে। ভাবুক, চুক্তির 1 বছর বাকি। পাবলিকলি তুমি আমার স্ত্রী, এটা সবাইকে দেখানো দরকার এখন। দেখাবো, কিন্তু মনে রাখবেন এটা শুধু অভিনয়। মনের ভেতর আমাদের দূরত্ব একটুও কমেনি। বিকেলের রমনা পার্কে সবুজ আর হালকা রোদ। আয়ান নদীকে নিয়ে এসে ডাক্তারের পরামর্শে নদী বেঞ্চে বসে বই খোলে। পরনে হালকা নীল সালোয়ার, চুল বাঁধা, চোখে ক্লান্তি কিন্তু কৌতূহল। আয়ান একটু দূরে দাঁড়িয়ে ফোন দেখে। দুজনের মাঝে নীরবতা, তবে আজকের বাতাস নরম। মান অভিমানের মাঝে ছোট্ট একটা বিরতি। নদী গাছের পাতা দেখে, আয়ান আর চোখে দেখে। কেউ কথা বলে না, তবু অস্বস্তি কম। আয়ান, তুই পার্কে বউকে নিয়ে ঘুরতে এসেছিস? ভাবি, বই পড়ো নাকি মানুষ দেখো? বই পড়ি ভাই, মানুষ দেখলে মাথা ঘোরে। এত মানুষ, এত শব্দ, আমি অভ্যস্ত না এসবে। রাহুল, তুই পিছু ছাড়িস না কেন? কাজ নেই, গিয়ে নিজের বউকে সময় দে। স্যার, উনি মজা করছেন, আমি বুঝি। বড়লোকেদের মজা একটু করা হয়, গায়ে লাগে না আমার। রাহুল চলে যায় হাসতে হাসতে। নদী আবার বই খোলে। পাতার ফাঁকে তার ছোটবেলার আশ্রমের উঠান ভেসে ওঠে। সেখানে বই ছিল না, ছিল শুধু কাজ। আজ বইয়ের অক্ষর দেখে মন শান্ত হয়। আয়ান দূর থেকে দেখে নদীর চুল বাতাসে নড়ে। সে একবার হাত বাড়াতে গিয়েও থেমে যায়। চুক্তিতে স্পর্শের কথা নেই। নদীও চোখ তোলে না। দুজনেই নিজের সাথে লড়ে। দূরত্ব আছে, তবে আজকের দূরত্বটা কালকের চেয়ে একটু কম। আপু, আপনি কি স্টুডেন্ট? বইটা ভালো, একটু আলাপ করা যাবে? আমি কলেজে পড়াই। না ভাইয়া, স্টুডেন্ট না, আমি বিবাহিত। আমার হাজবেন্ড ওই যে দাঁড়িয়ে আছেন, কথা বলা ঠিক হবে না। বিবাহিত বোঝা যায় না, আপনাকে দেখে মনে হয় খুব একা। নাম কি আপনার? বন্ধু হওয়া যায়? ওর নাম নদী, ও আমার স্ত্রী। তুমি এখান থেকে যাও, অযথা ঝামেলা বাড়িও না। স্যার, উনি খারাপ কিছু বলেননি, শুধু বই নিয়ে কথা বলতে চেয়েছে। আমি বিনয়ের সাথে মানা করেছি। আরিফ নামের লোকটা নদীর দিকে তাকিয়ে থাকে, চোখে কৌতূহল আর মুগ্ধতা। সে জানে না নদীর পরিস্থিতি, ভাবে হয়তো সাধারণ মেয়ে। নদী অস্বস্তিতে পড়ে। আয়ান সামনে এসে দাঁড়ায়, নদী আরিফের মাঝে দেওয়াল হয়ে। নদী মাথা নিচু করে, সে ঝামেলা চায় না, আয়ানও চায় না, কিন্তু সম্মানের প্রশ্ন আসলে সে নরম হতে পারে না। পার্কের শান্ত পরিবেশ হঠাৎ গরম হয়ে ওঠে। পাশের মানুষ তাকিয়ে দেখে ফিসফিস করে, সরি ভাই, বুঝিনি। আপুকে দেখে মনে হলো একা। বন্ধুত্ব অফার করলাম, দোষের কিছু না। দোষ আছে, ও বিবাহিত মেয়ে। সম্মান দিয়ে কথা বলো। আর একবার কাছে এলে সিকিউরিটি ডাকবো আমি। স্যার থাক না, উনি ঠিক বুঝতে পারেননি, মাফ করে দিন। ঝগড়া করে আমাদেরই বদনাম হবে। তুমি চুপ করো, কে মাফ করবে আমি ঠিক করব। তুমি আমার পাশে দাঁড়াও, ওর দিকে তাকাবে না।
আরিফ মাথা নিচু করে চলে যায়। নদী স্বস্তি পায়, তার বুক কাঁপে। আয়ন রেগে আছে, কিন্তু রাগটা আরিফের ওপর না, নিজের ওপর। সে কেন এত টেনশন করছে? চুক্তিতে হিংসের কথা লেখা নেই। নদী বই বন্ধ করে ব্যাগে রাখে। তার পার্ট ভালো লাগছে না আর, বাড়ি ফিরতে চায়। আয়ান নদীর মুখ দেখে বোঝে মেয়েটা ভয় পেয়েছে। সে গলা নরম করে, হাত বাড়ায় না, শুধু বলে চলো। নদী উঠে দাঁড়ায়, নিজেই হাঁটতে শুরু করে। স্যার, ম্যাডাম কিনা কোথায় গেছিলেন? ফোন ধরেন নাই, আমি টেনশনে ছিলাম খুব। পার্কে নিয়ে গেছি, ডাক্তার বলেছে খোলা বাতাস দরকার। তুমি টেনশন করো না, আমি পাশে ছিলাম। রহিমা আপা, একটু পানি দাও, গলা শুকিয়ে গেছে। মানুষের কৌতূহলী চোখ সহ্য হয় না আমার। নদী, ওড়না ঠিক করো। বাইরে গেলে শালীনতা রাখতে হয়, আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে। জি, ঠিক করছি শাশুড়ি মা। আর বাইরে যাব না, ঘরের কোনাই আমার জন্য নিরাপদ। বাড়ি ফিরে নদী রুমে চলে যায়। আয়ান বারান্দায় দাঁড়িয়ে থাকে। আরিফের কথা কানে বাজে, একা লাগে। আয়ানের বুকের ভেতর মোচড় দেয়। সে রাগে টেবিলের ওপর ফাইল রাখে শব্দ করে। রহিমা চমকে ওঠে। নদী দরজার ওপাশ থেকে শোনে। সে বোঝে আয়ান রেগেছে তার জন্য, কিন্তু কেন? চুক্তির স্ত্রীর জন্য রাগ মানায় না। নদী দরজা খোলে না, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। চোখে পানি আসে না, শুধু দীর্ঘশ্বাস পড়ে। তুমি ওই লোকটার সাথে কথা বললে কেন? আমি না করেছি না অপরিচিত কারোর সাথে কথা বলতে? কথা বলিনি স্যার, শুধু বলেছি আমি বিবাহিত। আপনি রেগে আছেন, তাই সব দোষ আমার। দোষ তোমার না, দোষ আমার। আমি তোমাকে বাইরে নিয়ে গেছি, ভুল সিদ্ধান্ত ছিল আমার। ভুল ছিল না, আমি একটু আকাশ দেখেছি। এতিমদের জন্য আকাশ দেখাও বড় স্বপ্ন। স্বপ্ন দেখা লাগবে না, ঘরেই থাকো। বাইরের মানুষ ভালো না, সবাই সুযোগ খোঁজে। রাত গভীর হয়। আয়ান ঘুমায় না, নদীও ঘুমায় না। আজকের ঘটনা দুজনের মাঝে নতুন দেওয়াল তোলে। আয়ান ভাবে সে কি নদীকে নিয়ে ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে। নদী ভাবে আয়ান কি তাকে নিজের ভাবতে শুরু করেছে। উত্তর নেই, শুধু নীরবতা আছে। বাইরে গাছের পাতা নড়ে। রহিমা দরজা বন্ধ করে। শারমিন ঘুমায়। এই বাড়িতে তিনটে মানুষ, তিনটে যুদ্ধ। ভালোবাসা নেই, আছে শুধু টান আর অভিমান। আয়ান, পার্কের লোকটার জন্য সরি। তুই এত সিরিয়াস হবি ভাবিনি। বইয়ের মায়ায় পড়েছিস নাকি? মায়ায় পড়িনি, দায়িত্ববোধ। আমার নামের বউ, কেউ বাজে কথা বললে সহ্য হয় না আমার। স্যার, রাহুল ভাই ঠিক বলেছে। আপনি রিয়্যাক্ট করেছেন কারণ আমি আপনার সম্পত্তি, মনের টান না। সম্পত্তি ভাবি না, মানুষ ভাবি, তাই রাগ হয়। তুমি বুঝবে না, বোঝার দরকারও নেই এখন। সকাল হয়। নদী স্বাভাবিক হয়ে ওঠে। আয়ন অফিসে যায়, কিন্তু মন পড়ে থাকে বাড়িতে। নদী রান্নাঘরে সাহায্য করে, শারমিন পর্যবেক্ষণ করে। পার্কের ঘটনা কেউ ভোলে না। আয়ন ফোনে আরিফের ব্যাপারে খোঁজ নেয়, কিন্তু কোনো স্টেপ নেয় না, শুধু নিজের রাগ কন্ট্রোল করে। নদী বিকেলে জানালা দিয়ে বাইরে তাকায়, আকাশ দেখে। তার ইচ্ছে করে আবার বাইরে যেতে একা, কিন্তু সাহস হয় না। আয়ন মানা করেছে। চুক্তি মানে আদেশ মানা। আয়ান, বউকে এত বন্দি করিস না, মানুষ সন্দেহ করবে। একটু স্বাধীনতা দে ওকে। মা, বন্দি করছি না, নিরাপত্তা দিচ্ছি। বাইরের দুনিয়া ওকে বুঝবে না, আঘাত করবে। আমি আঘাত সয়ে বড় হয়েছি শাশুড়ি মা। একটু কথায় কিছু হয় না আমার, সহ্য করার অভ্যাস আছে। অভ্যাস থাকলেও আমি আঘাত দিতে চাই না। তুমি ঘরেই থাকো, আমি যা আনি তাই তোমার জন্য। রাতে খাবার টেবিলে আবার নীরবতা। আয়ান নদীর প্লেটে মাছের টুকরো তুলে দেয়। নদী থেমে যায়। শারমিন দেখে, কিছু বলে না। রহিমা মুচকি হাসে। ছোট ছোট যত্ন জমতে থাকে। মান অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু মাঝে মাঝে নরম ছোঁয়া পড়ে। নদী বোঝে আয়ান পাথর না। আয়ান বোঝে নদী কাচের মতো ভঙ্গুর না। দুজনেই দুজনকে নতুন করে চিনছে। চুক্তির কাগজ পুরনো হচ্ছে, মনের খাতায় নতুন নতুন পাতা খুলছে। কাল আবার যাবে পার্কে? যদি ভয় না পাও আমি নিয়ে যাব। সকালের দিকে ফাঁকা থাকে। যাব না স্যার, মানুষের দৃষ্টি, কথার খোঁচা সহ্য হয় না। ঘরই আমার নিরাপদ আশ্রয় এখন। আশ্রয় না, ঘরেও কষ্ট আছে। তবু যদি চাও আমি তোমার সাথে থাকবো। স্পর্শ করব না, পাশে থাকবো। পাশে থাকলেই চলবে স্যার, স্পর্শের দরকার নেই। চুক্তিতে স্পর্শের কোনো ধারা নেই। ধারা নেই, কিন্তু মন চাইলে হয়। মন কি চুক্তি মানে? তুমি বলো নদী, সত্যি করে বলো। প্রশ্নটা বাতাসে ভরা। নদী উত্তর দেয় না, আয়ানও উত্তর চায় না। রাতে ঢাকা শহর নীরব। দুজনের মাঝের ফাঁকটা আজ একটু কম। মান অভিমান আছে, কিন্তু তার নিচে জমে থাকা মায়া নড়ে চড়ে ওঠে। আরিফের ঘটনা একটা ঝড় হয়ে এসেছিল, ঝড় চলে গেছে, রেখে গেছে কিছু প্রশ্ন, কিছু অদৃশ্য টান। কাল অফিসে ফ্যামিলি ডে, তুমি যাবে, চুপচাপ বসে থাকবে।
কারোর সাথে তর্ক করবে না। আমি যাব না স্যার, বড় লোকেদের অনুষ্ঠানে আমি বেমানান। ভুল হলে আপনার বদনাম হবে। বদনাম হবে না, তুমি আমার স্ত্রী, এটা অফিসের সবাইকে দেখাতে হবে। নিয়ম মেনে চলবে। নিয়ম মানব, তবে মনে রাখবেন এটা শুধু চুক্তির অংশ। মনের কোনো সম্পত্তি নেই এখানে। সম্মতি লাগবে না, উপস্থিত থাকলেই চলবে। বাকিটা আমি সামলে নেব, তুমি চুপ থাকো। চুপ থাকবো, তবে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবো না। মিথ্যা বলা আমার অভ্যাস নেই। সকালে ঢাকা শহর ব্যস্ত। আয়ানের কোম্পানির বিশাল অডিটোরিয়ামে ফ্যামিলি ডে। কর্মচারী, তাদের স্ত্রী, সন্তান, পার্টনার সবাই এসেছে। রঙিন সাজ, খাবারের স্টল, বাচ্চাদের খেলার জায়গা। নদী হালকা জামদানি শাড়ি পরে এসেছে, গয়না নেই, মেকআপ হালকা, চোখে অস্বস্তি। আয়ান কালো পাঞ্জাবিতে হ্যান্ডসাম, পাশে নদীকে মানায় না যেন। সবাই কৌতূহলী চোখে দেখছে এতিম মেয়ে কোটিপতির বউ। গসিপের খোরাক তৈরি। নদী মাথা নিচু করে আয়ানের পেছনে হাঁটে। স্যার, ম্যাডামকে নিয়ে এসেছেন? ওয়াও, একদম গ্রামের মেয়ের মতো, খুব মায়াবী লাগছে। ধন্যবাদ আপা, আমি গ্রামেই বড় হয়েছি। শহরের নিয়ম কানুন এখনো শিখছি আস্তে আস্তে। মিতু, কাজের ফাঁকে বাজে কথা বলবে না। ও আমার স্ত্রী, সম্মান দিয়ে কথা বলো। মিতুর কথায় চারপাশের কয়েকজন মুখ টিপে হাসে। নদীর কান গরম হয়ে যায়। অপমান সে গায়ে মাখে না, ছোটবেলা থেকে মাখতে মাখতে গা পুরু হয়ে গেছে। আয়ান মিতুকে চোখ রাঙায়, নদীর দিকে তাকায় না। নদী একপাশে গিয়ে দাঁড়ায়, হাতে জুসের গ্লাস। সে কারোর সাথে কথা বলছে না, কেউ তার সাথে কথা বলছে না, শুধু কিউরিসিটি নিয়ে দেখছে সবাই। নদী চোখের পানি আটকায়, এখানে কাঁদলে আয়ান আরো রেগে যাবে। আয়ান, তোর বউকে একটু কথা বলা শেখা। মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন সবার সামনে? মা, ও নতুন পরিবেশে, সময় লাগবে মানিয়ে নিতে। তুমি একটু বোঝার চেষ্টা করো ওকে। আমি শিখে নেব শাশুড়ি মা, আপনাদের লজ্জা দেব না কখনো, কথা দিলাম আপনাদের সামনে। অনুষ্ঠানের মাঝে আয়নের পুরনো কলিগ তানভীর আসে, চোখে চালাকি, ঠোঁটে হাসি। সে এসে নদীকে আপাদ মস্তক দেখে। আয়ন অস্বস্তিতে পড়ে যায়। তানভীর নদীর কাছে গিয়ে দাঁড়ায়। নদী মাথা নিচু করে। চারপাশে মানুষ জড়ো হয়, সবাই অপেক্ষা করে এখন কি হয় দেখার জন্য। নদী জানে না কি বলবে, কি করবে, শুধু জানে মাথা নিচু রাখতে হবে। আয়নের মান বাঁচাতে হবে। মান অভিমানের মাঝে এটা নতুন পরীক্ষা। ভাবি, আপনি তো একদম সাদামাটা। আয়নের পাশে আপনাকে মানায় না, কষ্ট হয় না আপনার? কষ্ট সয়ে বড় হয়েছি ভাইয়া, মানানসই হওয়ার দরকার নেই আমার। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। তানভীর, লিমিটে থাকো। ও আমার ওয়াইফ, পার্সোনাল কথা জিজ্ঞেস করার রাইট তোমার নেই। থাক স্যার, উনি মজা করছেন, আমি মাইন্ড করি না। এতিমদের মাইন্ড করার বিলাসিতা নেই। নদীর সোজা জবাবে তানভীর থতমত খায়। চারপাশের মানুষ চুপ হয়ে যায়। আয়ান অবাক হয়ে নদীর দিকে তাকায়। মেয়েটা এতক্ষণ চুপ ছিল, এখন নিজেই জবাব দিল। মাথা নিচু, গলা স্থির, কোনো রাগ নেই, শুধু সত্যি। এই সত্যই সবার মুখ বন্ধ করে দেয়। শারমিন দূর থেকে দেখে, কিছু বলে না। রাহুল আর কথা বাড়ায় না। অনুষ্ঠানের আবহাওয়া ভারী হয়ে যায়। আয়ান নদীর পাশে এসে দাঁড়ায়। নদী এক পা পেছায়, স্পর্শ এড়ায় সে। স্যার, ম্যাডামের ইন্টারভিউ নেওয়া যাবে। আমাদের ম্যাগাজিনে সিইওর বউ কলাম আছে। না, ইন্টারভিউ হবে না। ও প্রাইভেট মানুষ, পাবলিকলি আসতে চায় না। জোর করবেন না। স্যার, যদি নিতে চাই নিক, আমি ভয় পাই না। সত্যি কথা বলতে আমার লজ্জা নেই। তুমি বুঝো না, মিডিয়া মানুষের প্রাইভেসি খায়। তুমি চুপ করে আমার পাশে দাঁড়াও, কথা বলবে না। রোমা নোটবুক বন্ধ করে চলে যায়। নদী স্বস্তি পায়, কিন্তু অপমান লাগে। আয়ান তাকে বাঁচাচ্ছে নাকি বন্দি করছে বুঝতে পারে না। অনুষ্ঠান শেষে গাড়িতে ফেরার পথে দুজনেই চুপ। শহরের আলো গাড়ির কাছে পড়ে সরে যায়। নদী জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আয়ান স্টিয়ারিং শক্ত করে ধরে। মান অভিমান আবার জমে। নদী ভাবে সে কি ভুল করেছে। আয়ান ভাবে মেয়েটা কেন এত সহজে নিজেকে ছোট করে। উত্তর মেলে না। ম্যাডাম, অফিসের সবাই কি বলাবলি করছিল? স্যার রেগেছিলেন গাড়িতে? আমি টেনশন করছিলাম। কিছু না রহিমা আপা, বড় লোকদের অনুষ্ঠান গরিবদের নিয়ে আলোচনা হয়, আমি অভ্যস্ত হয়ে গেছি এখন। নদী, কাল থেকে তুমি আমার সাথে ক্লাবে যাবে। সোশ্যাল ম্যানার শিখতে হবে, এভাবে চলবে না। জি যাব, আপনি যেমন বলবেন তেমনই করব। আমার নিজের পছন্দ অপছন্দ রাখি না আর। রাতের বেডরুমে আবার সেই দূরত্ব। আয়ান সোফায়, নদী মেঝেতে। কেউ ঘুমায় না। নদী ডায়েরিতে লেখে, আজ সবাই আমাকে জাজ করেছে।
আমি জাজমেন্টের যোগ্য না। আয়ন লেখাটা আড়াল থেকে দেখে ফেলে, বুকের ভেতর মোচড় দেয়। সে উঠে গিয়ে লাইট নিভিয়ে দেয়। নদী চোখ বন্ধ করে। চোখের পানি বালিশ ভেজায় না, কারণ সে কাঁদে না, শুধু নিঃশ্বাস ভারী হয়। আয়নও ঘুমায় না। দুজনের মাঝে মান অভিমানের দেওয়াল আরো উঁচু হয়। তুমি কাঁদছো, শব্দ শুনতে পাচ্ছি। নাটক বন্ধ করো, ঘুমাও চুপচাপ। নাটক না স্যার, নিঃশ্বাসের শব্দ, কান্নার শব্দ আলাদা। আপনি চিনবেন না কোনোদিন। চিনতে চাই না, ঘুমাও। কাল সকালে ক্লাবে যাবে মায়ের সাথে, কথা বলবে কম, শুনবে বেশি। জি, কম বলবো, একদম চুপ করে থাকবো, তাহলে কারো কোনো সমস্যা হবে না আমার জন্য। সকাল হয়। নদী শারমিনের সাথে ক্লাবে যায়। দামি ইন্টেরিয়ার, দামি মানুষ। নদী অস্বস্তিতে পড়ে। দামের ট্যাগ দেখে হাত কাঁপে। শারমিন একের পর এক নিয়ম শেখায়। নদী শুধু মাথা নাড়ে। তার নিজের পছন্দ নেই, থাকার কথাও না। ক্লাবের মেম্বাররা আর চোখে দেখে, বোঝে মেয়েটা নতুন বউ, কিন্তু ব্যাকগ্রাউন্ড দুর্বল। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, অপমান সয়ে যায়। আয়ন অফিস থেকে ফোন দেয়, মা রিসিভ করে। নদী একবারও ফোন চায় না, তার ফোন নেই। এই ড্রেসটা পরো, দাম 5 লাখ। আয়নার বউকে সস্তা কিছু পরানো যাবে না কখনো। জি, পরবো। আপনি যা দেবেন তাই পরবো। আমার শরীর আপনার সিদ্ধান্ত, আমি কিছু বলবো না। মা, ওকে জোর করো না, ওর যা কমফোর্ট লাগে তাই পড়ুক, মানুষ দেখানোর দরকার নেই। আমার কমফোর্ট নেই স্যার, আপনি আর শাশুড়ি মা যা বলবেন তাই আমার জন্য ফাইনাল সিদ্ধান্ত। ক্লাব থেকে ফিরে নদী রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়ান ডাকে, নদী সাড়া দেয় না। শারমিন বিরক্ত হয়। রহিমা দরজায় কান পাতে, ভেতর থেকে কোনো শব্দ আসে না। নদী বিছানার কোণে বসে মায়ের ছবি বের করে। ছবিতে মা হাসছে। নদী ফিসফিস করে বলে, মা আমি পারছি না আর। আয়ান দরজার ওপাশে দাঁড়িয়ে শোনে, তার বুক ফেটে যায়। সে দরজায় নক করে না, চলে যায় বারান্দায়। সিগারেট ধরায় না, শুধু আকাশ দেখে। আয়ান, ক্লাবের লোকজন নদীকে নিয়ে কথা বলছে। মেয়েটা সত্যি স্ট্রং, তুই ওকে স্পেস দে। স্পেস দিচ্ছি, কিন্তু স্পেস দিলে ও হারিয়ে যাবে। আমি হারাতে দিতে চাই না ওকে। স্যার আমি হারাবো না, এতিমরা হারায় না, শুধু মানিয়ে নেয়। আপনারা টেনশন করবেন না আমার জন্য। টেনশন করি না, দায়িত্ববোধ থেকে খোঁজ নেই। তুমি বেশি ভেবে নিও না আবার কিছু। রাত বাড়ে। আয়ান বারান্দায় দাঁড়ায়। নদী ঘরের কোণে বসে। দুজনের মাঝে নীরব যুদ্ধ চলছে। কে আগে কথা বলবে, কে আগে নরম হবে। কেউ হার মানতে চায় না। আয়ান ভাবে মেয়েটা সত্যি আলাদা। নদী ভাবে মানুষটা পাথর না, হয়তো বরফ। বরফ গলানো যায় যদি রোদ থাকে, কিন্তু রোদ কোথায়? আকাশ মেঘলা। চুক্তির 1 বছর অনেক লম্বা। মান অভিমান এখন নিত্যদিনের সঙ্গী। সরি অফিসের জন্য, বউটাকে নিয়ে মজা করছি। মেয়েটার চোখে আগুন আছে, দেখছিস? আগুন আছে, কিন্তু জ্বালায় না, নিজের ভেতর পুড়ে। তুই আর ওকে নিয়ে কথা বলবি না। স্যার আমি কারো কাছে ক্ষমা চাই না, ভুল করলে নিজেই শুধরে নেব, কারোর দয়া লাগবে না। দয়া করছি না, সম্মান দিচ্ছি। তুমি আমার স্ত্রী, এই পরিচয়টুকু রাখার দায়িত্ব আমার আছে। রাত গভীর হয়। নদী ঘুমিয়ে পড়ে এক সময়। আয়ান সারা রাত জেগে থাকে। মাঝে মাঝে উঠে গিয়ে নদীর কপালে হাত দেয়, জ্বর আছে কিনা দেখতে। নদী টের পায় না। সকালে উঠে দেখে কম্বলটা গায়ে টানা। কে দিল বোঝে, কিন্তু জিজ্ঞেস করে না। শারমিন নাস্তার টেবিলে নতুন নিয়ম দেয়। রহিমা সাহায্য করে। আয়ান অফিস যাওয়ার আগে নদীর দিকে একবার তাকায়। নদী চোখ নামিয়ে নেয়। এই চোখাচোখির মাঝেই গল্প এগোয়। স্যার, ম্যাডামকে নিয়ে অফিসে আসবেন না আর? স্টাফরা কৌতূহলী, কথা বলতে চায় ওর সাথে। আসবে না, ওকে ডিস্টার্ব করবে না কেউ। আমার ফ্যামিলি আমার ব্যাপার, অফিসের না। স্যার যদি সবাই জানতে চায় আমি বলবো, লুকানোর কিছু নেই আমার, আমি এতিম, এটাই সত্যি। সত্যি সবাইকে বলতে নেই, কিছু সত্যি নিজের কাছে রাখতে হয়। তুমি চুপ থাকো, আমি সামলাবো। দিন যায়। মান অভিমান বাড়ে। নদী রান্নাঘরে কাজ করে। শারমিন নজর রাখে। আয়ান অফিসে ব্যস্ত, কিন্তু মন পড়ে থাকে বাড়িতে। রাহুল মাঝে মাঝে আসে, নদীর সাথে মজা করে। নদী হাসে না, শুধু মাথা নাড়ে। তানভীর আর আসে না। আয়ান ওয়ার্নিং দিয়েছে। রুমা ম্যাগাজিনে নদীকে নিয়ে লেখে না। আয়ান মানা করে দিয়েছে। এই নীরব প্রতিরোধের মাঝে নদী বড় হচ্ছে। আয়ানও বদলাচ্ছে ধীরে ধীরে। আয়ান, বউকে ডাক্তার দেখাও, মুখ শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। দেখাবো মা। নদী কাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সকাল 9টায় রেডি থাকবে, দেরি করবে না। জি থাকবো, অসুস্থ না আমি, মনের অসুখের ডাক্তার নেই, তাই শরীরের ডাক্তার দেখিয়ে লাভ নেই। লাভ আছে, তুমি সুস্থ থাকলে আমার দায়িত্ব কমে, অসুস্থ হলে ঝামেলা বাড়ে, বুঝেছো? ডাক্তার চেক আপ করে বলে নদী দুর্বল, রেস্ট দরকার।
আয়ান ওষুধ কিনে আনে নিজে, নদী খেতে চায় না। আয়ান জোর করে খাওয়ায়, চামচ মুখের কাছে ধরে, নদী চোখের পানি আটকায়। এই প্রথম কেউ তাকে এভাবে যত্ন করছে। আশ্রমের আপার পর কেউ না। আয়ান চোখে চোখ রাখে না, লজ্জা পায়। সে ভাবে সে কি দুর্বল হয়ে যাচ্ছে, চুক্তি কি টিকবে? নদী ভাবে এই মানুষটা কি সত্যি পাথর নাকি বরফ যা আস্তে আস্তে গলছে। স্যার, আপনি ম্যাডামকে এত কেয়ার করছেন, মা দেখলে খুব খুশি হবে। ওনার ছেলের মন নরম হয়েছে। কেয়ার না, দায়িত্ব। চুক্তিতে লেখা আছে অসুস্থ হলে চিকিৎসা দিতে হবে, তাই দিচ্ছি। বেশি ভাবো না। দায়িত্বের মাঝেও মায়া থাকে স্যার, আপনি অস্বীকার করলেও আমি বুঝি। ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ লাগবে না, তাড়াতাড়ি সুস্থ হও, তারপর আবার ঝগড়া করব তোমার সাথে, কথা দিলাম। নদী হালকা হাসে। অসুস্থ শরীরে হাসিটা ম্লান, কিন্তু আয়ানের বুকে লাগে। সে জানালার বাইরে তাকায়, আকাশের চাঁদ উঠেছে, ভেজা শহর চুপচাপ। আয়ান নদীর পাশে বসে থাকে, ঘুমায় না। নদী ঘুমায়, মাঝে মাঝে আয়ানের দিকে ফিরে শোয়। আয়ান চোখ বন্ধ করে, মনের ভেতর যুদ্ধ চলে। একদিকে চুক্তি, অন্যদিকে মায়া। মায়া জিততে শুরু করে। সে নিজেকে সামলায়, উঠে গিয়ে কম্বলটা নদীর গায়ে টেনে দেয়। স্পর্শ করে না, শুধু কম্বল ঠিক করে দেয়। ঘুমাও, আমি আছি, কেউ কিছু বলবে না তোমাকে। আমি থাকতে তোমার কষ্ট হবে না আর। আপনি থাকলে কষ্ট হয় না স্যার, ভয়ও লাগে না। এই প্রথম কেউ বলল আমি আছি পাশে। আমি থাকবো, 1 বছরের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত থাকবো। তারপর তারপর দেখা যাবে কি হয়। তারপর কি হবে কেউ জানে না। নদী ঘুমিয়ে পড়ে শান্তিতে। আয়ান সারা রাত জেগে পাহাড় দেয়। সকালে শারমিন এসে দেখে আয়ান সোফায় বসে ঘুমাচ্ছে। নদীর কপালে হাত দিয়ে জ্বর চেক করছে ঘুমের ঘরে। শারমিন কিছু বলে না, চুপচাপ চলে যায়। রাহুল ফোন দেয়, আয়ান রিসিভ করে না। তার পৃথিবী এখন এই রুম। নদীর নিঃশ্বাস, নদীর ঘুম, নদীর নিরাপত্তা। মান অভিমান আছে, কিন্তু মায়ের চাদর দিয়ে ঢাকা। তুমি রাত জেগে ডায়েরি লেখো কেন? ঘুম আসে না নাকি অভিমান জমাও খাতার পাতায়? ঘুম আসে না স্যার, লিখলে মন হালকা হয়। কাউকে বলতে পারি না, তাই কাগজকে বলি। আমাকে বলতে পারো, আমি শুনবো। চুক্তিতে লেখা নেই, তবে মানুষ হিসেবে শোনা যায়। আপনি শুনলে লজ্জা লাগে। আমার দুঃখ ছোট, আপনার কাছে বলা বেমানান লাগবে। ছোট বড় বিচার করো না, বলো। আজ রাতে আমি শুনবো, কাল ভুলে যাব। ভুলে যাবেন জেনেই বলবো না। এতিমের কথা কেউ মনে রাখে না স্যার। রাতের পেন্ট হাউস নীরব। বাইরে হালকা বৃষ্টি, জানালার কাছে বিন্দু বিন্দু জল, ঘরের ভেতর আবছা আলো। আয়ান সোফায় বসে ল্যাপটপ বন্ধ করেছে। নদী মেঝেতে বসে ডায়েরি বন্ধ করে। দুজনের মাঝে আজকের দূরত্বটা কালকের চেয়ে একটু কম। মান অভিমান আছে, তবে তার ফাঁকে ফাঁকে এক টুকরো কোমলতা জেগে উঠেছে। বৃষ্টির শব্দ, ঘড়ির টিকটিক, আর দুটো নিঃশ্বাস। কেউ কথা বলে না, তবু অস্বস্তি নেই আজ। জানালা খুলবো, বৃষ্টির গন্ধ আসুক ঘরে। বদ্ধ ঘরে দম বন্ধ লাগে আমারও। খুলুন, বৃষ্টি আমার ভালো লাগে। ছোটবেলায় আশ্রমের উঠানে ভিজতাম, আপা বকা দিত। এখন বকা দেওয়ার কেউ নেই, ভিজতে ইচ্ছা করলে ভিজো, আমি মানা করব না। ভিজবো না, জ্বর হলে আপনার ঝামেলা বাড়বে। চুক্তিতে সেবার কথা লেখা আছে, মনে আছে? চুক্তি বাদ দাও, আজ শুধু মানুষ হয়ে থাকো। আমি মানুষ হয়ে পাশে বসি। বসুন, তবে দূরে। কাছে আসলে আমার হাত পা কাঁপে, কথা হারিয়ে যায়। আয়ান সোফা ছেড়ে মেঝেতে বসে, নদীর থেকে 2 হাত দূরে। দুজনেই জানালার দিকে তাকায়। বৃষ্টির ফোঁটা গাছের পাতায় পড়ছে। বাতাসে ভেজা মাটির গন্ধ। নদীর চুলের আগায় পানি লেগে আছে, সে মোছে না। আয়ান আর চোখে দেখে চোখ সরিয়ে নেয়। রোমান্টিক কিছু বলে না, শুধু পাশে বসে থাকে। এই পাশে থাকাটাই আজ রোমান্টিকতা। কোনো স্পর্শ নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু আছে দুটো মানুষ যারা নীরবে একে অপরকে সহ্য করছে। স্যার, ম্যাডামের জন্য গরম দুধ এনেছি। রাতে ঘুম ভালো হবে, ঠান্ডা লেগে যাবে। রেখে যাও, আমি দিচ্ছি। তুমি ঘুমাও গিয়ে, এত রাতে ডাকাডাকি করো না। লাগবে না স্যার, দুধ খেলে ঘুম আসে না আমার। সারা রাত জেগে থাকাই অভ্যাস। অভ্যাস বদলাও, 1 কাপ দুধ খাও, আমি পাশে বসে আছি। ভয় লাগবে না। ভয় লাগে না, তবে লজ্জা লাগে। কেউ এভাবে যত্ন করে না তো আমাকে। আয়ান দুধের মগ এগিয়ে দেয়। নদী 2 হাতে ধরে। আঙুল ছোঁয়া লাগে না, তবু দুজনেই চমকে ওঠে। নদী চুমুক দেয়, আয়ান তাকিয়ে থাকে। মগে ধোয়া দুজনের মাঝে কুয়াশা তৈরি করে। নদীর ঠোঁটে দুধের ফোঁটা লেগে থাকে, সে জিহ্বা দিয়ে মুছে না। আয়ান রুমাল এগিয়ে দেয়, নদী নেয় না, নিজের ওড়না দিয়ে মুছে নেয়। এই ছোট ছোট কাজে মান অভিমান গলে পানি হয়। রাত গভীর হয়, বৃষ্টি কমে আসে। আয়ান, এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? বউকে নিয়ে গল্প করছিস নাকি?
না মা, ওর ঘুম আসছিল না, আমি বসে আছি যাতে ভয় না পাই। শাশুড়ি মা, ঘুম আসছিল না স্যার, শুধু পাশে বসেছিলেন, অন্য কিছু না। বুঝেছি, স্বামী স্ত্রীর মাঝে কথা হবে, এটাই নিয়ম। বেশি রাত জেগো না, শরীর খারাপ হবে। শারমিন চলে যায়। নদী মাথা নিচু করে। আয়ান উঠে দাঁড়ায়, জানালা বন্ধ করে দেয়। ঠান্ডা বাতাস ঢুকছে, নদী কেঁপে ওঠে। আয়ান নিজের শালটা এনে নদীর কাঁধে রাখে, স্পর্শ করে না, শুধু কাঁধে রেখে দেয়। নদী শালটা ধরে রাখে। গরম লাগে, তবে আরাম লাগে বেশি। আয়ান আবার সোফায় ফিরে যায়। দুজনের মাঝে নীরবতা, কিন্তু আজকের নীরবতা আগের মতো কাটার মতো বেঁধে না। শালটা রেখে দাও, কাল ফেরত দিও। ঠান্ডা লাগলে আমার দায়িত্ব, চুক্তিতে লেখা আছে। দায়িত্ব না স্যার, মায়া। মায়া ছাড়া কেউ শাল দেয় না রাত দুটোই। মায়া নেই, অভ্যাস। পাশে কেউ কাঁপলে শাল দিতে হয়, এটা মানুষের ধর্ম। ধর্ম পালন করছেন, ধন্যবাদ। শালটা ফেরত দেব না যতদিন আপনি পাশে থাকবেন। থাকবো, 1 বছর আছে, তারপর শালও নিয়ে যাব, মায়াও নিয়ে যাব। নেবেন না, মায়া একবার দিলে ফেরত নেওয়া যায় না স্যার, ওটা থেকে যায় বুকের ভেতর। আয়ান উত্তর দেয় না, সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে। নদী মেঝেতে বসে শাল জড়িয়ে রাখে। বৃষ্টি থেমে যায়, আকাশে মেঘ সরে গিয়ে চাঁদ ওঠে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ে নদীর মুখে। আয়ান চোখ খুলে দেখে, আবার বন্ধ করে। এই দেখা, এই লুকোনো, এটাই তাদের রোমান্টিকতা। কোনো ছোঁয়া নেই, কোনো কথা নেই, শুধু আছে উপস্থিতি। দুজন মানুষ যারা একে অপরের অন্ধকারে আলো হয়ে বসে আছে। স্যার, সকাল হয়ে গেছে, চা দেবো? ম্যাডাম এখনো ঘুমায়নি মনে হয়। দাও 2 কাপ, একটা আমার, একটা ওর। চিনি কম দিও, ও মিষ্টি পছন্দ করে না। আপনি কি করে জানলেন আমি মিষ্টি পছন্দ করি না? কখনো বলিনি তো। দেখে বুঝেছি, তোমার চোখ মিষ্টি কথা শুনলে কুঁচকে যায়, তিতা শুনলে স্থির থাকে। আপনি আমাকে দেখেন? আমি ভাবতাম আপনি দেখেনই না আমাকে। দেখি, না দেখার ভান করি, দেখলে দুর্বল হয়ে যায়, তাই চোখ নামিয়ে রাখি। সকালের আলো জানালা দিয়ে ঢোকে। রাতে নীরবতা কেটে যায়, কিন্তু রেস থেকে যায়। আয়ান চায়ের কাপ নদীর হাতে দেয়, নদী নেয়। দুজনের আঙুল ছোঁয়া লাগে না, তবু কাপ কাপে। নদী চুমুক দেয়, আয়ান তাকিয়ে থাকে। চায়ে চিনি নেই, তবু মিষ্টি লাগে দুজনের কাছেই। মান অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু আজকের সকালটা অন্যরকম। দূরত্ব আছে, তবে দূরত্বের মাঝে একটা সুতো বাঁধা পড়েছে। নাম নেই সেই সুতোর, শুধু টান আছে। নদী, আজ রান্না তুমি করবে। আয়নার পছন্দের খাবার রাঁধো, বউ হয়ে একটু দায়িত্ব শেখো। জি, রাখবো। উনি কি পছন্দ করেন আমি জানি না, জিজ্ঞাসা করব নাকি আন্দাজে রাখবো? আন্দাজে রাধো, ভুল হলে আমি খাবো না, ঠিক হলে বুঝবো, তুমি আমাকে বোঝো। বুঝতে চেষ্টা করব স্যার, না বুঝলে মার দেবেন না তো? আমি মার সহ্য করতে পারি না। মারি না, কথা দিয়ে আঘাত করি, ওটা মার থেকেও বেশি লাগে, জানি আমি। রান্নাঘরে নদী কাজ করে। আয়ান পাশে সোফায় বসে ফাইল দেখে। মাঝে মাঝে উঠে গিয়ে দেখে নদী ঠিক মতো করছে কিনা। নদী লজ্জা পায়, মুখ লাল হয়। আয়ান কিছু বলে না, শুধু পানি এগিয়ে দেয়। নদী পানি খায়, চোখ নামিয়ে নেয়। রান্না শেষে আয়ান প্রথমবার নদীর রান্না করা খাবার খায়। চুপচাপ খায়, প্রশংসা করে না। নদী অপেক্ষা করে, আয়ান কিছু বলে না। খাওয়া শেষে শুধু বলে, নুন একটু কম হয়েছে। নদী হাসে, এই কম নুনই তার কাছে পদক। আয়ান, বউয়ের হাতে রান্না খেলে কেমন হলো? মিষ্টি নাকি ঝাল? নুন কম, তবে খাওয়া যায়। ওর হাতে মায়া আছে, মশলা কম দিলেও চলে। স্যার, মায়া দিয়ে পেট ভরে না, নুন লাগে। কাল ঠিক করে রাখবো। লাগবে না ঠিক করতে, নুন কম হলেও আমার পেট ভরে, তুমি রাঁধলেই হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়। আয়ান অফিসে যায় না, বাড়িতেই বসে কাজ করে। নদী বারান্দায় বসে শাল গায়ে দেয়। আয়ান মাঝে মাঝে উঠে গিয়ে জানালায় দিয়ে নদীকে দেখে। নদী টের পায়, তাকায় না। দুজনের মাঝে কথা কম, বোঝাপড়া বাড়ে। মান অভিমান এখনো আছে, তবে তার নিচে চাপা পড়া মায়া মাথা তোলে। রাত নামলে আবার একই দৃশ্য। নদী ডায়েরি লেখে, আয়ান পাশে বসে। কেউ কাউকে ছয় না, তবু কাছে থাকে। আজ ঘুমাবে নাকি সারা রাত ডায়েরির সাথে কথা বলবে? আমি বিরক্ত করব না, কথা দিচ্ছি। ঘুম আসবে না স্যার, আপনি পাশে বসলে ঘুম পালায়, বুকের ভেতর কেমন করে। আমারও করে, তুমি পাশে থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অভ্যাস নেই তো। অভ্যাস হবে স্যার, 1 বছর আগে। এই 1 বছরে সব অভ্যাস হয়ে যাবে। 1 বছর পর অভ্যাস ভাঙতে কষ্ট হবে। ভাঙবো না, রেখে দেব বুকের ভেতর। রাখবেন না স্যার, চুক্তি শেষ হলে সব ভুলে যাবেন। এতিমদের কেউ মনে রাখে না। রাখবো,
নাম মনে না থাকলেও গন্ধ মনে থাকবে। বৃষ্টির গন্ধ, শালের গন্ধ, তোমার নীরবতার গন্ধ। রাত গভীর হয়। আয়ান সোফায় ঘুমিয়ে পড়ে। নদী উঠে গিয়ে শালটা আয়ানের গায়ে দেয়। আয়ান টের পায়, চোখ খোলে না। নদী আবার মেঝেতে বসে। দুজনের মাঝে এখন আর দেওয়াল নেই, আছে একটা পাতলা পর্দা। বাতাস লাগলে নড়ে। সকালে আয়ান উঠে দেখে শাল তার গায়ে। নদী জানালার পাশে দাঁড়িয়ে। আয়ান কিছু বলে না, শুধু শালটা খুলে নদীর কাঁধে